প্রতিটি মানুষের জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। জীবনে পাওয়া এক একটি আঘাত থেকে খড়কুটো আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর মাঝে আত্মবিশ্বাস ও গর্ব থাকে। যত বেশি প্রতিকূলতা আর কষ্ট পেয়ে আপনি বেড়ে উঠবেন, তত বেশি মজবুত হবেন। আর জীবনের আনন্দটা এখানেই। জীবনের ছকে আপনি শুধু সুখে নিয়ে যেতে চাইবেন, এ হয় না। দুঃখ কষ্ট ভরা একটি অতীতও থাকা চাই। একটা ক্ষত বিক্ষত জর্জরিত অতীত থেকে উঠে আসা গল্প চাই, মানুষের মতো মানুষ হওয়ার জন্য হলেও। তাই প্রত্যেকের জীবনে ছোটখাটো আঘাতের দরকার আছে। যখন কারো উপর দিয়ে ঝড় বয়ে যায়, তার দুর্বল দিকগুলো ভেঙে যায়। কষ্ট তার ভেতরের হাহাকার তৈরি করে, যাতে সে বসে না থেকে জড়তাগুলো কাটিয়ে তুলতে পারে, নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। হয়তো সে কিছুটা সময়ের জন্য ভুক্তভোগী হয়, কিন্তু পরবর্তীতে সে ঠিকই তার নিজেকে মানিয়ে নিতে পারে। তার ভেতরে এমনই দৃঢ়তা তৈরি হয়, তার কাছে মনে হয় তার আর হাহাকার করার কিচ্ছু নেই। সে একসময় ঠিকই উঠে দাঁড়ায়। সে নিখুঁতভাবে তার দুর্বল জায়গাগুলো মেরামত করা শুরু করে। অল্প দিনেই সে নিজেকে নতুন এক মানুষ হিসেবে আবিষ্কার করে, যেটা কিনা তার অতীত থেকেও অনেক বেশি পরিণত। তাই কষ্ট শুধু মানুষকে হেরে যেতেই শেখায় না, জিততেও শেখায়, আবার নতুন করে বাঁচতেও শেখায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে প্রথমেই নাস্তা তৈরি করে নিলাম। যদিও তীব্র এই গরমে কোনো কাজ করার ইচ্ছে হয় না, তারপরেও বাধ্য হয়ে অনেক কিছু আমাদেরকে করতে হয়। নিজের জন্য না হলেও পরিবারের লোকজন আছে, সন্তান আছে, তাদের জন্য আমাদেরকে শত কষ্ট সহ্য করেও অনেক কিছু করে যেতে হয়। তা আমিও তার ব্যতিক্রম নয়। আজকে যখন কিচেনে কাজ করছিলাম, তখন সত্যি ভীষণ খারাপ লাগছিল। এতটা গরম যা বলার বাহিরে। সকালবেলা উঠেই দেখলাম আজকে প্রচন্ড গরম। যদিও বেশ কয়েকদিন পর্যন্তই প্রচন্ড গরমে আমরা ভুগছি। সারা বাংলাদেশে একই অবস্থা। জানি না আল্লাহ পাক আমাদের এর থেকে কবে মুক্তি দিবেন। নাস্তার পর্ব শেষ করে চলে এলাম কিচেনে। আজকে রান্না করব বাইলা মাছ। তো এই জন্য মাছটা আগে ভাজি করে নিচ্ছি, আর এই দিক থেকে আমি পাখির খাবার রেডি করে নিচ্ছি। পাখির জন্য আগে থেকেই ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর এরপর গাজরটা গ্রেট করে নিচ্ছি। যদিও খাবারটা আগে থেকে রেডি ছিল, প্রচন্ড গরমের কারণে কোনো কিছু করতেই কিন্তু ইচ্ছে করে না। নিজেদের খাবার রান্না করছি, সেটাই মাঝে মাঝে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার তো পাখি রয়েছেই, তাদের যত্ন তো নিতেই হবে। তো এরই মধ্যে আমার কিন্তু মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। সাধারণত এই মাছটার সঙ্গে আমি আলু বা টমেটোই বেশি ব্যবহার করে থাকি। তো তরকারি বসিয়ে দিয়ে এদিক থেকে পাখির খাবারটা রেডি করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে এরই মধ্যে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো শেষ সময় আমি লবণটা একটু চেক করে দেখলাম, আর দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। ছোটবেলায় মাকে দেখতাম এভাবে লবণ চেক করতে, বা আমার নানি দাদিকেও দেখেছি। যদিও আমি রান্না করার সময় খুব কম লবণ চেক করি, তবে মাঝে মাঝে যখন সন্দেহ হয় না যে আজকে হয়তো একটু কম হয়েছে, তো সেক্ষেত্রে এই কাজটা করে থাকি। এরপর রান্না করে নিচ্ছি ছোট চিংড়ি মাছ দিয়ে ডাঁটা। আমি যদিও এই সবজিটা সবসময় বড় চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের সাথে রান্না করি, আজকে ভাবলাম ছোট চিংড়ি মাছ দিয়ে জাস্ট একদম চচ্চড়ির মতো করব। ডাঁটাগুলো আগে থেকে কেটে রাখা ছিল, যে কারণে কালারটা কিন্তু একটু ডিসকালার হয়ে গিয়েছিল। এরপর পানিতে যখন ভিজিয়ে রেখেছি, আবার আগের মতোই হয়ে গেছে। তো এই যে ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না শেষ করেছি, কারণ আজকে আমি অনেক বড় একটা কাজ করব। যদিও আমার কাছে এটা অনেক বড় একটা কাজ, বিশ্বযুদ্ধের মতো। কারণ কিচেনটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, হয়তোবা অত বেশি বোঝা যাচ্ছে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমার কিচেনের সব জায়গাতে এরকম তেল চিটচিটে ভাব হয়ে গেছে, যেটা আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটা একদম ক্লিন রাখার জন্য।
রমজান মাসে কিন্তু আমি কিচেনটা সেভাবে ক্লিন করতে পারিনি। আর তাছাড়া আমি তো বেশ কিছুদিন পর্যন্ত ভীষণ অসুস্থ ছিলাম। তো বুঝতেই পারছেন, দেখে হয়তোবা বোঝা যাচ্ছে না। তবে এর গায়ে কিন্তু প্রচুর ময়লা জমেছে। আমি যদিও উপর দিয়ে প্রতিদিনই ক্লিন করি, কিন্তু ওভাবে ডিপ ক্লিন করা হয় না। তো যাই হোক, আজকে আমি এটা পুরোপুরি ডিপ ক্লিন করব। জানি না কতটা সময় লাগবে, তো চেষ্টা করব সবটুকুই করে নেওয়ার জন্য। তবে সত্যি কথা বলতে আমি যখন ভয়েস ওভার করেছি তখন তো আমার কাজগুলো শেষ হয়ে গেছে। আমার মোটামুটি আজকে অনেকটা সময় লেগেছে। যেহেতু কিচেনের মধ্যে অনেক কিছু টুকিটাকি থাকে, সবগুলো ক্লিন করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই কাজটাকে খুব সহজে করে নেওয়ার জন্য আমি এখানে একটি লিকুইড জেল তৈরি করে নিচ্ছি। আর আমি কি ইউজ করছি সেটা না হয় কিছুক্ষণ পরেই দেখিয়ে দিব। কিচেন পরিষ্কার করার সহজ উপায়গুলো কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি। তবে আজকের জেলটা একটু ভিন্নভাবে তৈরি করছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। তো জেলটা তৈরি করার জন্য আমি কি ব্যবহার করেছি সেটা কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। তবে তার আগে আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট করে নিচ্ছি। একজন আপু কমেন্ট করেছেন, তার আইডির নাম হচ্ছে বৃষ্টিমণি। আপু লিখেছেন, মাশাল্লাহ আপু, আপনার পাখিগুলো খুব সুন্দর। আপু, সব মিলিয়ে আপনার ভিডিও অসম্ভব ভালো লেগেছে। বৃষ্টি আপু আরো লিখেছেন, আপু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। বৃষ্টি আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনি এত মিষ্টি করে একটি কমেন্ট লিখেছেন। ফাতেহা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছে, মিষ্টি আপু, আপনার শরীর কি পুরোপুরি সুস্থ হয়েছে? আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপু, আগের থেকে অনেকটা ভালো, তবে পুরোপুরি সুস্থ হয়নি। আর সত্যি কথা বলতে কখন যে অসুস্থ হয়ে পড়ি সেটা নিজেও বুঝতে পারি না। এখন ভালো আছি, আবার কিছু সময় পরে দেখা গেল একটু অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, সব মিলে আল্লাহ পাক যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সত্যি কথা বলতে আপনাদের মতো এত এত মিষ্টি মিষ্টি বোন থাকতে আমার কি হতে পারে বলেন তো? আল্লাহ পাক নিশ্চয়ই আপনাদের দিকে তাকিয়ে আমাকে অবশ্যই সুস্থ রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। মার্জানাস মম কিচেন থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সত্যি গরমে যত চাই তাড়াতাড়ি সব করতে, কিন্তু দিন শেষে কাজই শেষ হয় না। একদম সত্যি কথা বলেছেন আপু। যতই চেষ্টা করি আমরা একটু তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে নেব, কিন্তু কিচ্ছু করার নেই। শত গরমের মাঝেও আমাদের রুটিন মাফিক কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হচ্ছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনের অনেক কিছু সরিয়ে ফেলেছি। মানে কিচেনটা যেহেতু সম্পূর্ণরূপে ডিপ ক্লিন করব, তাই চেষ্টা করছি সবকিছুতেই হাত লাগানোর জন্য। তো এই কারণে আমার যত র‍্যাক ছিল এবং তেলের জার, যত কন্টেনার ছিল সবকিছু কিন্তু আমি ক্লিন করার জন্য অলমোস্ট সরিয়ে ফেলেছি। আর এখানে যত টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলো দেখলেন তো, একটা পাতিলের মধ্যে হালকা গরম পানি দিয়ে তারপর হচ্ছে একটু ভিম লিকুইড জেল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি যে স্প্রেটা তৈরি করেছি, এখন সেই স্প্রেটা আমি সমস্ত কিচেনে স্প্রে করে দিব। প্রথমে আমি আমার কিচেনের যে জানালাটা রয়েছে সেটাতে স্প্রে করে নিচ্ছি। আর এই জানালাটা কিন্তু আমার একদম গ্যাস বার্নারের সঙ্গেই, মানে গ্যাস বার্নারের উপরের সাইডটাতে এই জানালাটা রয়েছে। আর বুঝতেই পারছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়। যদিও আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটাকে একদম ঝকঝকে তকতকে রাখার জন্য, কিন্তু তারপরও কিন্তু হয়ে ওঠে না। আমরা যত টিপসই এপ্লাই করি না কেন, কিচেনে কিন্তু একটু না একটু নোংরা হবেই। আর এই কিচেন পরিষ্কার করতে গেলে আমাদেরকে একটু শ্রম দিতে হবে, এটা সত্যি কথা। তো আমি যে স্প্রেটা তৈরি করেছি সেটা কিন্তু ব্যবহার করার সঙ্গে সঙ্গে যদি আপনি এভাবে জাস্ট একটু মুছে নেন, তাহলে কিন্তু আপনার কিচেনের তেল চিটচিটে ভাবটা চলে যাবে। খুব বেশি মাজা ঘষা করার কোনো প্রয়োজন হবে না। আর এই একটি জেল দিয়ে আপনি আপনার কিচেনের সবকিছুই ক্লিন করে নিতে পারবেন। আর আমি যখন কিচেনটা ক্লিন করছিলাম তখনই হঠাৎ করে পানি চলে গেছে। বলেন তো কি অবস্থা? এত কাজের মধ্যে যদি হঠাৎ করে পানি চলে যায় তখন কি হবে? তো এই কারণে আমি কিন্তু এই স্প্রেটা তৈরি করে নিয়েছি। আর এটা যেহেতু গরম পানি এড করা রয়েছে, সে কারণে এটা স্প্রে করার পরে খুব বেশি পানির প্রয়োজন হয় না। জাস্ট একটা ভিজা তোয়ালে বা যে নাকড়াটা দিয়ে আমরা ক্লিন করব, মানে পরিষ্কার করে নেব, সেটা দিয়ে জাস্ট একটু মুছে নিলেই এটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তবে উপর থেকে অনেক জার কিন্তু নামিয়ে নিয়েছি। তো এদিক থেকে আমি যে আগে থেকে স্প্রে করে রেখেছি সেগুলোকে হালকা একটু ঘষে নিচ্ছি। জাস্ট আলতো করে একটু মেজে নিলেই দেখুন সব একদম ক্লিন হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু এমনভাবে উঠে যায় যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। জাস্ট এই একটা স্প্রে যদি আপনি বানিয়ে নেন তাহলে দেখবেন আপনার কিচেনে কখনোই এই তেল চিটচিটে ভাব কখনোই থাকবে না। তো আমি কিন্তু এভাবেই সবসময় চেষ্টা করি আমার কিচেনটাকে পরিষ্কার রাখার জন্য। তো এরই মধ্যে আমার কিচেনের জানালা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। যদিও সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে আমি কিন্তু আমার ক্যামেরা নিজে থেকেই করি। মানে একা হাতে ক্যামেরা করা এবং কাজ করা কিন্তু অনেকটা কষ্টকর, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এর মধ্যে আমার যে কর্নার র‍্যাক গুলো আছে সেগুলো কিন্তু সব নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন জারগুলোতেও কিন্তু প্রচুর ময়লা পড়েছিল।
এক কথায় সবগুলো জারের গায়ে কিন্তু একটা আঠালো ভাব হয়ে গেছে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। আর কিচেনের সব জারে এটা হবে, এটাই স্বাভাবিক। আর কিচেন যদি সবসময় পরিষ্কার রাখতে হয় তাহলে কিন্তু প্রতিদিনই কিচেন পরিষ্কার করতে হয়। তবে আমার মনে হয় না সেটা কারো পক্ষেই প্রতিদিন করা পসিবল। তো আমরা একদিন হোক বা ৫ দিন হোক, সপ্তাহে একবার হলেও কিচেনের উপর দিয়ে অন্তত হালকা করে একটু পরিষ্কার করে নিব। তো আমি যে স্প্রেটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু আমি সমস্ত পটের বা সমস্ত জারের উপরে একটু স্প্রে করে নিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছেন হালকা করে একটু মুছে নিচ্ছি। আমি কিন্তু এগুলোতে খুব বেশি ঘষা মাজা করছি না। এক, এক করে পুরো কিচেন পরিষ্কার করতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে। যদিও সব কাজ খুব সহজে হয়েছে, কিন্তু সময়টা কিন্তু অনেকই লেগেছে। কারণ এত জিনিস পরিষ্কার করতে গেলে একসঙ্গে তখন সময়টা একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তো কিচেনের যে কর্নার র্যাকটা সেটা কিন্তু নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কর্নার র্যাকের নিচে কি পরিমাণ ময়লা জমেছে। কারণ ওই যে ১ম এই বলেছি অনেক দিন পর্যন্ত এটা ডিপ ক্লিন করা হয় না। এক কথায় আজকে পুরো কিচেনটা কিন্তু আমি ডিপ ক্লিন করেছি। কাজ করার এক পর্যায়ে আমি কিন্তু বিরতি নিয়ে একবার গোসল সেরে এসেছি। কারণ অনেক বেশি গরম লাগছিল। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে না, গোসলটা সেরে নেই। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আবারও গোসল করে নেওয়া যাবে। তো এরই মধ্যে আমার এই কর্নারের সবকিছু কিন্তু ক্লিন করে ফেলেছি। আর এখন এক, এক করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। একজন গৃহিণীর কাছে তার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে তার কিচেনটা। কারণ সারাদিনের অধিকাংশ সময় কিন্তু আমাদের কিচেনেই কাটাতে হয়। তাই যতটা সম্ভব আমরা চেষ্টা করি আমাদের কিচেনটাকে একটু সুন্দর করে নিজের মনের মতো করে সাজাতে। যদিও ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু নিজের মনের মতো করে সাজানো যায় না। কারণ অনেক সময় অনেক কিচেন কিন্তু আমাদের মনের মতো হয় না। আর ভাড়া বাসার ছোট্ট কিচেনটা সাজাতে গেলে অনেক কিছু হিসেব করেই কাজ করতে হয়। তো এরই মধ্যে আমি কিন্তু আমার কিচেনের যত আইটেম ছিল ছোট, ছোট জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু ক্লিন করে তারপরে শুকিয়ে নিয়েছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সবকিছু যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো গত ২ দিন আগের একটি ভিডিওতে একজন আপু আমার কাছে জানতে চেয়েছিল যে, "আপু, আপনি মরিচ গাছে কি, কি ব্যবহার করেন? আর আপনার মরিচ গাছগুলো এত ভালো থাকে কি করে?" আপু, আমার মরিচ গাছ যে খুব একটা ভালো থাকে তেমনটাও নয়। তবে হ্যাঁ, মরিচ গাছ যখন আপনি লাগাবেন, যে পাত্রে লাগান সে পাত্রে আপনি অবশ্যই কোকোপিট ব্যবহার করবেন আর সেই সঙ্গে গোবর সারটা ব্যবহার করবেন। আপনি কোকোপিট আর গোবর সার মিলিয়ে নেবেন 50% আর 50% মাটি দিবেন। এভাবে যদি আপনি টব সাজান তাহলে আপনার মরিচ গাছগুলো অনেক ভালো হবে। আর যে পাত্রে মরিচ গাছ আপনি লাগাবেন সে পাত্রের নিচে অবশ্যই ছিদ্র করে দিবেন যেন কখনো পানি না জমতে পারে। আমার কিন্তু কয়েকটি গাছ মরে গিয়েছে। আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে শেয়ার করেছি। সেটা একটু আমার অলসতার কারণে আমি সেই পাত্রের নিচে কোনো ছিদ্র করিনি। সেটা আমার স্মরণ ছিল না। যে কারণে পানি জমে আমার কয়েকটা গাছ কিন্তু মরে গেছে। তো আপনারা অবশ্যই মরিচ গাছ লাগানোর সময় পাত্রের নিচে ছিদ্র করে দিবেন। যেকোনো গাছের ক্ষেত্রে কিন্তু পাত্রের নিচে ছিদ্র করতে হবে। তবে মরিচ গাছেতে কিন্তু অবশ্যই করতে হবে। মরিচ গাছটা এমন একটা জিনিস, এটা কিন্তু সবসময় হয় না। দেখা গেছে একটু পানি যদি বেশি পড়ে তাহলেও মরে যাবে, আবার পানি যদি কম পড়ে তাহলেও মরে যাবে। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে, "আপু, আপনি পুদিনা পাতা কিভাবে এত ভালো হয়? আমার পুদিনা গাছ কিছুতেই থাকে না।" তো আপু, আমি যেটা বলেছিলাম যে মাটি আর কোকোপিট যদি একসঙ্গে মিক্স করে আপনি গাছ লাগান তাহলে সব গাছই আপনার অনেক ভালো ফলন হবে। আশা করছি আপনিও আপনার উত্তরটা পেয়ে গেছেন। তো এরই মধ্যে আমি কিন্তু আমার কিচেনটা সম্পূর্ণরূপে ক্লিন করে নিয়েছি। এখন কিচেনটা সাজানোর পালা চলছে। একটু, একটু করে কিচেনের সব কাজগুলো করে নিচ্ছি। আর এখানে লবণ জারটার মধ্যে আমি লবণ ভরে নিয়েছি। এখন যেহেতু গরমের সিজন, লবণ কিন্তু অনেক পানি হয়ে যায়। তো এই চালটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু লবণে কখনোই পানি ছাড়বে না। এই টিপসটা এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে যেহেতু লবণটা আমি এখানে জারে ভরছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই যে একটু, একটু করে আমার পুরো কিচেনটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর সাজানো হয়ে গেছে। এই হচ্ছে আমার ভাড়া বাসার ছোট্ট কিচেনটা। তো কেমন হয়েছে আমার কিচেনটা সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, দিনের বেলায় ঘুমিয়ে থাকি, রাতের বেলায় জাগি, ঘরে নেই, বাড়ি নেই, আকাশেতে থাকে। ধাঁধার সঠিক উত্তর ছিল চাঁদ। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো, বলুন তো জিনিসটা কি? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। একজন আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন, "আপু, আপনি এখন প্রতিদিন ভিডিও ছাড়েন কি? আর ছাড়লে কখন ছাড়েন?" আপু, প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারছি না। কারণ আমি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ। আর ভিডিও ছাড়ার কোনো সময় আমি এখন নির্ধারণ করিনি।
কারণ সব কাজ শেষ করে ভিডিও এডিটিং করে সেটা ভয়েস ওভার করে আমার ছাড়তে অনেক রাত হয়ে যায়। তো মেবি আমার ভিডিও ছাড়তে প্রায় রাত ৯টা ৯:৩০ বেজে যায়। কখনো ৮:৩০। তো এরই মধ্যে আমি ভিডিও শেয়ার করি। তো ফিক্সড টাইম হিসেব করে আমি অনেকদিন পর্যন্ত ভিডিও ছাড়তে পারছি না। আশা করছি খুব শীঘ্রই একটু ওয়েদার ঠিক হয়ে গেলে আমিও ভিডিওটা কন্টিনিউ ছাড়বো এবং সেটা টাইম মেইনটেইন করে। আশা করছি আপু আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। তো দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।